সুপার শপে একটি ইপটিজিংয়ের ঘটনা, যেটি রূপ নেয় ভয়ঙ্কর এক প্রতিশোধের খেলায়। একদিকে শহরের সবথেকে বড় গ্যাংস্টার এবং তার গ্যাং, অন্যদিকে দুজন সাইকো মেকানিক, যাদের মধ্যে শুরু হয় পৈশাচিক এক লড়াই। সাধারণ একটি গল্প কতটা ভয়ানক এবং অসাধারণ হতে পারে, এই গল্পটি যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। আজকের গল্পটির এন্ডিংয়ের সিন সত্যিই হৃদয় বিদারক। আপনারা একবার যদি দেখে থাকেন তাহলে না হলেও এক সপ্তাহ আপনাদের চোখের সামনে ভাসবে, বারবার এটি ঘুরপাক খাবে। হ্যাঁ, আজকের গল্পটি সাধারণ হয়েও অসাধারণ। তো চলো আর বেশি দেরি না করে একসাথে শুরু করা যাক আজকের গল্পটি। मस्त है ना ब्लैक साड़ी। नमस्ते नमस्ते कैसे ठीक आप कैसे हैं? কেরালার ত্রিশূর শহর। গল্পের শুরুতেই ডন এবং সিজু নামের দুজন মেকানিকের সাথে পরিচয় হয়। দুজনে নিজেদের মধ্যে গল্প করছে কি করে প্রতিষ্ঠিত হতে পারবে। পরের দিনই একটি ছেলে আসে তাদের শপে পাংচার ঠিক করাতে। সেখানকার হেড মেকানিক যখন তাদেরকে এটি ঠিক করতে বলে, তারা দুজনেই বলে আজকে তাদের ছুটির দিন, তারা এগুলি কিছুই করতে পারবে না। আর তারা দুজনেই বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে ডনের গার্লফ্রেন্ড কবিতা তাকে একের পর এক কল করছে, কিন্তু তাকে সে ফোনে পায় না। মার্কেটের ভেতরেই আমরা আরেকজন লোককে দেখতে পাই, এর নাম হচ্ছে সুরেশ। হ্যাঁ, একে কিছুটা চিন্তিত দেখা যাচ্ছে, কারণ তার জমি নিয়ে কিছু ঝামেলা চলছে, যার জন্য সে কারোর সাথে কথা বলছিল, সেটি মেটানোর জন্য, সেটেলমেন্ট করার জন্য। অন্যদিকে পুলিশ কমিশনার রঞ্জিত সমস্ত ইন্সপেক্টরদের নিয়ে মিটিংয়ে বসেছে। তিনি জানান আইপিএস ট্রেনিং, তারপর আবার নিজের শহরেই পোস্টিং কতটা প্রভাবশালী হলে এটি করা যেতে পারে, তাই না কল্যাণী? সেখান থেকে আরেকজন জানায় মিস কল্যাণী তো ত্রিশূরের মাঙ্গালাটান পরিবারের মেয়ে। তখনই আবার রঞ্জিত জিজ্ঞেস করেন বর্তমানে ত্রিশূরের প্রচুর পরিমাণে ক্রাইম রেট বেড়েছে, এখানে মেন এবং সবথেকে বেশি কেস কার উপরে রয়েছে? সেখানে থাকা এক পুলিশ অফিসার জানায় বর্তমানে তেমন পাওয়ারফুল একজন তো রয়েছে, ওয়ারেন দেবী, সেই এখন সবথেকে বেশি পাওয়ারফুল। তার সাথে কম করে 400-এর বেশি লোক রয়েছে। ছোট বড় সমস্ত রকম সেটেলমেন্ট সেই করে থাকে। কোনো পুলিশ অফিসার যদি তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে তখনই তাকে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়। অন্যদিকে ডন এবং সিজু দুজনে মার্কেটের ভেতরে চলে আসে। সেখানে সুরেশকে দেখে তার কাছে গিয়ে ডন বলে, সুরেশ ভাই, যোশীর সাথে যে জমি নিয়ে ঝামেলা চলছে সেটি সেটেলমেন্ট কেন করে নিচ্ছ না? সুরেশ বলে রাস্তায় আমাকে ভয় দেখাবে আর আমি ভয় পাবো। আর তখনই সিজু ছাতা তুলে তাদের আড়াল করে, আর এই সুযোগেই ডন তার গলায় ছুরি দিয়ে কোপ মারে এবং তাকে সেখানে মেরেই ফেলে। এটিএমের ভেতরে তাকে নিয়ে গিয়ে জল দিয়ে কোনো রকমে হাত পরিষ্কার করে বেরিয়ে আসে। অন্যদিকে গিরি এবং তার বউ গৌরী দুজনে বাইরে বেরিয়েছে। তখন গিরির কাছে একটি কল আসে। সে একটি শপের সামনে গিয়ে গাড়ি দাঁড় করায় এবং একজনকে কিছু টাকা দেয় এবং বলে আর্টিস্টদের টাকা দিয়ে দিতে। হ্যাঁ, এই গিরি হচ্ছে শহরের সবথেকে পাওয়ারফুল একজন ব্যক্তি, বলতে গেলে এই শহরের সবথেকে বড় গ্যাংস্টার। গিরি যখন এই স্বপনারকে বলে সন্ধ্যার আগে পর্যন্ত যেন টাকা পৌঁছে যায়, স্বপনার বলে কিন্তু আপনি কে? তখনই এক চর এবং আমরা দেখতে পাই গিরি গাড়ি পর্যন্ত আসতে না আসতেই তার কাছে টাকা পৌঁছে গিয়েছে। আসলে এখানে ঘটনাটা ঘটেছিল এই সব উদ্বোধনের জন্য যে আর্টিস্ট এসেছিল তাদেরকে অনার টাকা দিচ্ছিল না, যার জন্য সে এসে শুধুমাত্র তাদের সাহায্য করলো। গিরি একজন প্রভাবশালী গ্যাংস্টার হওয়া সত্ত্বেও সবসময় সাধারণদের সাহায্য করে। এরপরে তারা পৌঁছায় তাদের অফিসে। তখনই সেখানে এসপি কল্যাণী চলে আসে। হ্যাঁ, কল্যাণী হচ্ছে গিরিয়ের কাজিন সিস্টার। কল্যাণী জিজ্ঞেস করে আমি জানি না তোমাদের সাথে কমিশনারের কি প্রবলেম। সিজু বলে সে অনেক আগেকার কথা, গিরি এবং গৌরী যখন একে অপরকে পছন্দ করত, অপরদিকে কমিশনারও তাকে পছন্দ করত, কিন্তু তখন সে কিছুই করতে পারেনি, যার জন্যই তার ভেতরে ক্ষোভ রয়ে গিয়েছে। অন্যদিকে ডন এবং সিজু দুজনে যখন আবারও সেই এটিএমের সামনে আসে, কিন্তু সেখানে দিয়ে সে এবার দেখে রক্ত বেরোচ্ছে, যার জন্য তারা নিজেরাই এবার আশেপাশের সবাইকে চিল্লিয়ে জড়ো করে। তখনই এক প্রাক্তন আর্মি অফিসার গিয়ে ভেতরে চেক করে দেখতে পায় একটি ডেড বডি পড়ে রয়েছে। এটি জানার সাথে সাথেই চারপাশেই হট্টগোল পড়ে যায়। কবিতাও সেখানে ভিড় জমেছে দেখে যখন কাছে আসে, ডন তাকে জানায় এটি সবার প্রথমে আমিই দেখেছি এবং সবাইকে আমি জড়ো করেছি। এদিকে আবার একটি মার্ডারের খবর পেয়ে কল্যাণী তার খাবার রেখেই বেরিয়ে পড়ে। সেখানে এক পুলিশ অফিসার এসে কমিশনারকে জানায় একটি দোকানের উদ্বোধন হচ্ছে পাশেই এবং পার্টি অফিসেও প্রোগ্রাম হচ্ছে এবং মার্কেটের এত ভিড় এবং আওয়াজের জন্যই কেউ কিছুই শুনতে পায়নি। কমিশনার যখন জানতে চায় বডি প্রথমে কে দেখেছে, তখনই সেই প্রাক্তন আর্মি অফিসার সহ 3 জনেই হাত তোলে। অন্যদিকে সাজিয়ে এতক্ষণে সবাইকে ফোন করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই মার্ডারটি কে করেছে। দেবী বলে এটি সে করেনি,
তার কোনো ছেলেপুলেও করেনি, এটি হয়তো অন্য কেউই করেছে। নতুন যে সমস্ত ছেলেপুলে ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে হয়তো তাদের মধ্যে কেউ করতে পারে। এই দেবীর পাশে যে মেয়েটি রয়েছে তারই স্ত্রী জয়া, এবং এই দেবী হচ্ছে ওয়ারেন দেবী। এর আন্ডারেই শহরের সমস্ত ছোট বড় সেটেলমেন্ট হয়। আজকে আবার ডন কবিতার সাথে বাথরুমে রোম্যান্স করতে ব্যস্ত, কিন্তু আশেপাশের লোকের রমরমা হওয়ায় তারা সেখান থেকে বেরিয়ে আসে। তখনই পুলিশ স্টেশন থেকে তাদেরকে ডাকা হয়। তারা সেখানে এসে কমিশনার রঞ্জিত তাদের তিনজনের কাছ থেকেই মার্ডারের ব্যাপারে জিজ্ঞেস করে এবং তাদের তিনজনের কাছ থেকেই স্টেটমেন্ট নিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। বাইরে আসার সাথে সাথেই ডনের কাছে একটি কল আসে, তাদেরকে টাকা দিতে চায়। হ্যাঁ, সুরেশকে মারার জন্য তারা যে সুপারি নিয়েছিল তার টাকাই দিতে চায়। ডন তাদেরকে সুপার মার্কেটে আসতে বলে। অন্যদিকে গৌরী গিরিকে ফোন করে এবং বিকেলে কেনাকাটার জন্য সুপার মার্কেটে আসতে বলে। এর মধ্যেই গৌরী সেখানে চলে আসে এবং তখনই ডনের চোখ পড়ে গৌরীর ওপরে। ডন তো তাকে দেখেই মাথা খারাপ এবং তার পেছন পেছনে চলে আসে সুপার মার্কেটে। সে তার এই কোমর দেখে আর সহ্যই করতে পারে না। তার বন্ধুকে বলেন, দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এরপরেই সেখানে গিরি পৌঁছায়। গৌরী তাকে কিছুই বলতে চাচ্ছিল না, কিন্তু গিরি বারবার জিজ্ঞেস করায় সে বলতে বাধ্য হয় যে তারা তার সাথে ইপটিজিং করেছে। ঠেলা। হ্যাঁ, গিরি এখন তাদের দুজনকেই ইচ্ছে মতো ধুলাই করে। গৌরীকে নিয়ে সে কোনো রকমে বাড়িতে ফিরে আসে। পরের দিন গিরি তার সাথীদের নিয়ে সুরেশকে শেষ দেখা দেখতে যায়, তাকে শেষ বিদায় দিতে যায় এবং সেখানেই তার সাথে দেখা হয় যোশীর। যেহেতু যোশীর সাথে তার জমি নিয়ে প্রবলেম ছিল, যার জন্য দেবী তাকে ডেকে গাড়ির ভেতরে ঢোকায় এবং তাকে কিছু না বলেও এমন ভয়ঙ্কর থ্রেট দেয় যে যোশী বুঝে যায় তাকে কিসের জন্য এখানে আনা হয়েছিল। মাঝ রাস্তায় তাকে নামিয়ে দিয়ে সেখান থেকে তারা চলে যায়। অন্যদিকে ডন এবং সিজু মার খেয়ে এখন হসপিটালে বসে রয়েছে, কিন্তু দুই সাইকো এখনও বলে চলেছে তারা নাকি সেই ঘটনা ভুলতে পারছে না। কিছুক্ষণ পরেই সুরেশের বড় ভাই এর দুই ছেলে তাদের দুজনের কাছে আসে এবং সুরেশকে মারার জন্য যে টাকা তারা দিতে চেয়েছিল সেই টাকা দেয়। হ্যাঁ, তারা দুই ভাই যোশীর সাথে মিলে তাকে মারিয়েছে। দুই হারামজাদা হসপিটাল থেকে বেরিয়েই গিরির বাড়ির চারপাশে ঘোরাঘুরি শুরু করে দেয়। অন্যদিকে গিরি বাইরে একটি প্রপার্টি দেখতে গিয়েছে। বাড়িতে শুধুমাত্র গৌরী এবং একজন কাজের মহিলা রয়েছে। তখনই ভেতরে থাকা গৌরী হঠাৎ করে লক্ষ্য করে ডন এবং সিজু ওপর থেকে নিচে নামছে। তার আর বুঝতে বাকি থাকে না তারা এখানে কিসের জন্য এসেছে, যার জন্য সে দৌড়ে লুকানোর চেষ্টা করে, কিন্তু দুজনের সাথে সে পেরে ওঠে না। দুজনে ভেতরে প্রবেশ করেই গৌরীর শাড়ি দিয়েই তাকে খাটের সাথে বেঁধে ফেলে। ডন বলে, তোকে শুধু টাচ করেছিলাম যার জন্য এত কিছু, এখন দেখ তোর সাথে কি কি করি। এই বলেই অন্যদিকে সিজু এই সমস্ত কিছুরই ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, এই ঘটনা জানার পরে তাড়াতাড়ি গিরি বাড়িতে ফিরে আসে। এতক্ষণে বাড়িতে সবাই পৌঁছেছে। সবাই গৌরীকে বোঝানোর চেষ্টা করছে এটি ভুলে যেতে, কিন্তু গৌরী ভয় পেয়ে গিয়েছে, যার জন্য কিছুতেই সেটি বলতে পারছে না। গিরির মা তখন এসে গৌরীকে বোঝায় এটি শুধুমাত্রই একটি অ্যাক্সিডেন্টের মতো, এটি নিয়ে তুই এতটাও ভাবিস না। পুরাতন ঘটনা যত ভেবে বসবি ততই তোকে বেশি কষ্ট দেবে। এটি থেকে তুই যত তাড়াতাড়ি ফিরে আসবি ততই তোর জন্য এবং সবার জন্য ভালো। এতক্ষণে তারা দুজনে বেশ ভালো মতো বুঝতে পেরেছে তাদের পেছনে গিরির লোকজন তো পড়বেই, কিন্তু সিজুর কথা, আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই, কিন্তু তাদের জায়গা রয়েছে। কোনো কিছু হলে আমরা তাদের কাছে পৌঁছতে পারবো, দরকারে তাদেরকে আমরা মারতেও পারবো। অন্যদিকে এতক্ষণে দেবী সিসিটিভি ক্যামেরা থেকে তাদের চেহারা বের করে তার সমস্ত লোকজনদের কাছে ফটো পাঠিয়েছে। দেবী সবাইকে একটি কথাই বলেছে, তাদের দুজনের ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব যাদের সাথে মিশেছে সবাইকে উঠিয়ে নিয়ে আয়। হ্যাঁ, অন্যদিকে এতক্ষণে পুলিশও জেনে গিয়েছে সেই এটিএম এর মার্ডার কেসের পেছনে এরা দুজনই জড়িত, যার জন্য পুলিশও তাদের পেছনে পড়ে। তখনই এক অফিসার কমিশনারকেও জানায়, স্যার, আপনি যদি গিরি এবং তার পরিবারকে পুরোপুরি একজন মাফিয়া এবং ভিলেন ভাবেন তাহলে পুরোপুরি আপনি ভুল করছেন, কারণ তারা তেমন ভুল কাজ করে থাকে না। যদি কেউ তাদের সামনে থেকে প্রবলেম ক্রিয়েট করে তাহলেই তার জবাব দেয়, না হলে তাদের বিজনেস থেকে যে টাকা আসে তা নিয়ে তারা চুপচাপই থাকে। আর এখন যা করছে তাতে তো মনে হয় না তারা দুজনে তাদের হাত থেকে বাঁচতে পারবে। হ্যাঁ, এতক্ষণে দেবীর লোকজন বেরিয়ে পড়েছে সবাইকে উঠানোর জন্য। একবার যখন ডন এবং সিজুকে এই ছেলেটি কাজে নিয়ে গিয়েছিল, যার জন্য একে তো তুলে তুলে একে সাথে নিয়ে ডনের বাড়িতেও পৌঁছায়। ডনের বাবাকে ডেকে তাকেও তুলে নেয় এবং তারা জানতে পেরেছে তারা দুজনে সেই ত্রিশূরের মধ্যেই রয়েছে। হ্যাঁ, অপরদিকে আমরা দেখতে পাই ডন কবিতার সাথে রোম্যান্সে ব্যস্ত। ডনের মোবাইলে একের পর এক কল আসার জন্য সে বাইরে চলে আসে।
সিজুকে ঘটনাটা বলার পরেই তারা সিম সেখানে ফেলে রেখেই কবিতাকেও সেখানে রেখেই পালিয়ে যায়। ঠিক তখনই সেখানে গিয়ে গিরিয়ের লোক পৌঁছায় এবং কবিতাকে দেখতে পেয়ে তাকে ভয় পাইয়ে গাড়িতে তুলে নেয়। এরপরে রাতে ডন একটি নতুন ফোন নিয়ে তার বাবার কাছে যখন কল করে, কিন্তু ফোন তো রয়েছে দেবীর কাছে, যার জন্য সে তার বাবাকে কল রিসিভ করে এমন ধোয়া ধয় যে তার চিৎকার শুনেই ডন বুঝে যায় যে কি হচ্ছে। তার বাবা বলে, আরে হারামজাদা, যেখানে আছিস এখানে চলে আয়, এই বুড়ো বয়সেও তোর জন্য মার খেতে হচ্ছে। তারা দুজনে কিছুক্ষণ ভেবে নিয়ে আবারও বেরিয়ে পড়ে। অন্যদিকে দেবীর এখানে অনুষ্ঠান হচ্ছে, প্রচুর লোকজন, গান বাজনা, সবাই উৎসবে মেতেছে। জয়াও একটি কাজের জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। একে একে সবাই বেরিয়ে যায়, দেবী একাই রয়ে যায় বাড়িতে। এই সুযোগেই ডন এবং সিজু চুপচাপ বাড়ির ভেতরে প্রবেশ করে, দেবীকে বেঁধে ফেলে এবং ডন থাপ্পড় মেরেই দেবীর ঘুম ভাঙায়। আর বেশি কথা না বলেই তারা সেখান থেকে বন্দুক নিয়ে দেবীকে মেরে বসে এবং সেখান থেকে দুজনেই পালিয়ে যায়। গিরি আজকে দেবীর এরকম মৃত্যুতে বেশ কষ্ট পায়, যার পরে সে দুঃখে, ক্ষোভে, রাগে সেখান থেকে নিজের গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় হঠাৎ করেই তার গাড়ির উপরে কিছু পড়ায় সে ব্রেক করে, আর তখনই তাদের এই গোলাগুলির মধ্যে একটি গুলি এসে গিরির কাতে লাগে। পরে দুজনেই সেখান থেকে পালাতে নিলে গিরিও তাদের পিছু নেয়। তারা দুজনে পালাতে থাকে এবং গিরি পিছু করতে থাকে। কিছুক্ষণ পরে গিরির গাড়ির সাথে লেগে তারা দুজনেই নদীতে পড়ে যায়। এরপর গিরি সেখান থেকে পৌঁছায় একটি হসপিটালে। সেখানে ডক্টর কাঁধে লাগা গুলি বের করছে। অন্যদিকে এতক্ষণে শহরের সবথেকে বড় গ্যাংস্টারকে মারার চেষ্টার কারণে এবং দেবীকে মেরে ফেলার কারণে নিউজ চ্যানেলে হট্টগোল পড়ে গিয়েছে। সমস্ত নিউজ চ্যানেলে এখন এগুলোই চলছে। পুলিশ সহ সবাই তাদের দুজনের ডেড বডি খোঁজার চেষ্টা করেও কিছুই পায় না। একটা সময় তারা মনে করে সিজু এবং ডন হয়তো মারা গিয়েছে, যার জন্য গিরি এবার তার পুরো পরিবারকে নিয়ে একটি ফার্ম হাউসে যায়। তারা নিজেরা স্বাভাবিক হওয়ার জন্যই একত্রিত হয়েছে। তারা চাইছে অতীতের সমস্ত কিছুকে ভুলে যেতে। এবং সেই রাতেই কুরু গিরিকে বলছে, এই সমস্ত কিছু এখন বাদ দে, আমাদের লোকসহ পুরো পুলিশ টিম তাদের খুঁজছে, তারা দুজনে হয়তো মারাই গিয়েছে, সমস্ত কিছু ভুলে এখন বর্তমানে আয়। অন্যদিকে পুলিশের কাছেও তাদের দুজনের ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। আবার আমরা দেখতে পাই কুরু ডনের গ্রামের বাড়ির প্রতিবেশীর সাথে কথা বলছে। সে মূলত ডনের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য এবং বাড়ির ওপরে পাহারা লাগিয়েছে। তাদেরকে কিছু টাকা দিয়ে যখন সে ফিরে আসতে নেয়, তখন সে লক্ষ্য করে গাড়ির ওপরে ডন বসে রয়েছে। ডন বন্দুক তাক করে বলে, আরে ভাই, আমার বাড়ির পাশে পাহারা লাগিয়েছিস আর আমরা জানতে পারবো না? এটি কি হয়? এই বলেই ডন এবং সিজু দুজনে কুরুকে ইচ্ছে মতো চাকু দিয়ে কোপায়। আর তার ফোন থেকে গিরিকে কল করে বলে, কি গিরি ভাই, কি ভেবেছিলেন আমরা মারা গেছি? আপনি এত গ্যাংস্টার হওয়া সত্ত্বেও এত বোকা, আমাদের দুজনকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন। ধরতে তো পারলেন না, এখন নিজের শালাকেও হারালেন। যদি বাঁচাতে চান তাড়াতাড়ি চলে আসুন, সেই দেখাটা হয়তো দেখতে পাবেন। এটি শোনা মাত্রই গিরি সেখানে পৌঁছায়, কিন্তু লক্ষ্য করে কুরুর অবস্থা খুবই খারাপ, যার জন্য তৎক্ষণাতেই তাকে হসপিটালে নিয়ে আসে। খবর পাওয়া মাত্রই পুরো গ্যাং হসপিটালের বাইরে আসে। কিন্তু এই যাত্রায় কুরু বেঁচে গিয়েছে। গিরির মা এখানে বলেন, এত লোক এখানে থেকে কোনো কাজ নেই, যার জন্যই এক এক করে সে সবাইকেই বাড়িতে পাঠিয়ে দেয় এবং নিজেও কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য তার রুমে যেতে নেয়। লিফটে ঢুকতেই নেক্সট ফ্লোরেই কয়েকজন নেমে যায়। এরপরে পেছন থেকে দুই বোরখাবালি নিজের চেহারা বের করে বলে, আপনি গিরি ভাইয়ের মা তাই না? এই বলেই যখন তার উপরে ছুরি মারতে নেবে, উল্টে আন্টির হামলায় এই না হলে গ্যাংস্টারের মা, কিন্তু তিনিও চাকুতে আঘাত পাইয়ে বসে। এরপর গিরি যখন খবর পায় তার মায়ের ওপরে অ্যাটাক হয়েছে, কিন্তু হসপিটালে হওয়ার কারণে তিনি বেঁচে গিয়েছেন, তখন সে আবারও খবর পায় যে ডন এবং সিজুকে পুলিশ ধরেছে, যার জন্য সে এবার হসপিটালে না গিয়ে সরাসরি চলে আসে পুলিশ স্টেশনে। ডন চুপচাপ তাদের সামনে গিয়ে তাদেরকে ভালো করে লক্ষ্য করে, কিন্তু ততক্ষণে কমিশনার চলে এসেছে। তিনি এসেই গিরিকে বলে, তুমি যাদেরকে হারিয়েছ তাদের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু নিজের হাতে আইন তুলে নেবে না। এই দুজনের উপরে এতগুলো চার্জ লাগিয়েছি যে জীবনেও বাইরে বের হতে পারবে না। তার কথার কোনো প্রতিবাদ না করে গিরি চুপচাপ চলে আসে। পরের দিনই দুজনকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। আশেপাশে সব জায়গায় গিরির লোক, কিন্তু তাদের দুজনের চোখে মুখে ভয় বা আতঙ্কের কোনো ছাপ নেই। দুজনেই সাইকো মনে হচ্ছে। তারা মনে হচ্ছে এটিই চাইছিল, সবাই তাদেরকে চিনুক, জানুক তারা কত বড় সাইকো, পুরো দুনিয়া জানুক। তখনই ডনের বুকে গুলি লাগে। পুলিশও ভেবে পাচ্ছে না এটি কিভাবে হয়ে গেল। সাথে সাথেই তাদের দুজনকে নিয়ে আসা হয় হসপিটালে। এখন দুজনে বর্তমানে স্টেবল। আর আমরা দেখতে পাই হসপিটালের বাইরে গিরির সমস্ত গ্যাংয়ের লোকজন জমা হয়েছে। আর দেখতে দেখতে সে ভিড়ের মধ্যে ঝামেলা লেগে বসে। ঝামেলা ধীরে ধীরে বড় হতে থাকে। তখনই সেখানে একটি অ্যাম্বুলেন্স এসে উল্টে পড়ে। এত কিছু দেখে কমিশনার হয়তো কিছুটা আন্দাজ করতে পারে
যার জন্য সে দৌড়ে ডন এবং সেজুদের ক্যাবিনে আসে দেখতে পায় হ্যাঁ এটা কে বা কারা করে গেছে তা হয়তো এতক্ষণে তোমরাও বুঝে গিয়েছো, কমিশনারও বুঝে গিয়েছে, যার জন্য সে পুরো সিটিতে হাই অ্যালার্ট জারি করে। তারা সবাই গিরি এবং তার লোকেদের খোঁজার জন্য লেগেছে, তাদের মোবাইল ট্রেস করছে, কিন্তু তারা কাউকেই খুঁজে পায় না, কোথাও ডন এবং সেজুকে পায় না। অন্যদিকে আজকে ত্রিশূরে পুজোর অনুষ্ঠান, হাজার হাজার লোকের ভিড় জমেছে, সবাই আজকে উৎসবে মেতেছে। তারই একদিকে একটি বন্ধ পড়ে থাকা কারখানায় গিরি একটি হাতুড়ি এবং স্ক্রুড্রাইভার নিয়ে পৌঁছায় এবং সামনে থাকা ডন এবং সেজুর দিকে সেগুলি ছুড়ে দেয়। তারা দুজনে সুযোগ পেয়ে গিরিকে মারতে যায়, আর তখনই গিরি ইচ্ছে মতো তাদেরকে ধয়, এমন ধোয়ে যে তাদের দুজনকে বেঁধে ওপরে ঝুলিয়ে দেয়। কিন্তু এখনও দুই সাইকো বলছে তাদের কোনো ব্যথাই করছে না, তারা কোনো ভয়ও পাচ্ছে না, তাদের চোখে মুখে এখনও কোনো ভয়ের ছাপ নেই। যার পরে আবার তারা বলছেও গিরি ভাই এত বড় হয়েও কী বা করতে পারলো আমাদের, তার কাজিন, শালা, মা, এমনকি ভাবি, হ্যাঁ ভাবির কথা তো ভুলেই গিয়েছিলি, ভাবি তো সব থেকে বেস্ট ছিল। এটি বলার সাথে সাথেই होता है। হ্যাঁ এবার ডনের মুখে ভয়ের ছাপ দেখা যায়। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে কেই বা না ভয় পাবে। এবং সর্বশেষে গাড়ি থেকে জয়া নেমে শেষ গুলিটি করে। নিজের স্বামীর মৃত্যুর আশঙ্কা কিছুটা হলেও এবার তার ঘুচয়, আর এভাবেই তাদের প্রতিশোধের গল্পটি সম্পন্ন হয়। দুটি সাধারণ মেকানিক কত বড় সাইকো হলে এগুলি করতে পারে একবার ভেবে দেখবে। এবং আজকের পুরো গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলবে না। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।